আপনার কাছে কি মনে হচ্ছে? দেখেন, ত্রিবেদী তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিল, সেখান থেকে তাকে পাঠিয়েছেন বাংলাদেশে অ্যাম্বাসেডর করে। সার্জিও গৌর এসেছে, তাদের সাথে একান্তে বৈঠক হয়েছে। বৈঠক হওয়ার পরে তার দুজনকে নিয়ে ভারতে চলে গেছে। ওদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটি একটা বৈঠক করে। সেখানে শেখ হাসিনা ফেরত এবং আমাদের সাথে যেসব বিতর্কিত বিষয় আছে, যেগুলা সমস্যা আছে, সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেছে ওইটা। আর দি হিন্দু কিন্তু এইটা লিখেছে যে আমাদের তিস্তা গঙ্গা চুক্তি সহ এই যে বর্ডার ইস্যু টিস্যু, এটা যেগুলো আমাদের সাথে ধরেন যেগুলো নিয়ে টানাপোড়েন সম্পর্কে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। কিন্তু আমার জানা মতে ছোট্ট একটু টানাপোড়েন চলছে। ব্রিক্সে ভারত দাওয়াত করেছে আমাদের প্রধানমন্ত্রীকে, সেখানে ব্রিক্সের সভাপতি লেখছে, প্রধানমন্ত্রী তিনি স্বীকার করেন, লেখেন নাই চিঠিতে। বলেন তো বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে একটু ছোট্ট অ্যাড্রেস করেননি উনি? না, প্রধানমন্ত্রী লেখেন নাই, ব্রিক্সের চেয়ারম্যান এইরকম ভাবে বলছেন, ওখানে চেয়ার করবে ওটা লিখেছেন। তো এখানে এজন্য একটু টানাপোড়েন, এই কারণে শব্দের রাজনীতিটা চলছে আর কি। হ্যাঁ, শব্দের রাজনীতি। তারপরে আপনি ধরেন আপনার প্রত্যর্পণ চুক্তি আছে ভারতের, ধরেন শেখ হাসিনাকে ফেরত দিবে কি দিবে না এ ব্যাপারে পরিষ্কার কিছু বলে না, সবসময় কিন্তু ডিপ্লোম্যাটিক ভাষা ব্যবহার করে। এখন ধরেন 3বার তাকে চাওয়া হয়েছে, তো এখন ধরেন ওখানে আছে, তো এটা তো হয় না। এবং তাদের দ্বিচারিতা দেখেন, সেখানে পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষী মুসলমানদের পুশিং করা হচ্ছে। হ্যাঁ, এবং ভোটার তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে। এটা তো দেওয়া হয়েছে, কিন্তু আমি যে পয়েন্ট বলতে চাচ্ছি যে আওয়ামী লীগের তো প্রচুর নেতারা ওখানে আছেন, তাদের তো পাসপোর্টও নাই, তারা তো বাংলাভাষী মুসলমানই বেশি, দু একজন হিন্দু থাকতে পারে, তাদের পুশিং করে না কেন? তারা তো পুশিং হইতে পারে। এবং ওখানে যে মুখ্যমন্ত্রী হয়েছে তার বাবা মা কিন্তু বরিশালে আগলঝোড়ে উপজেলায়, তো তারা তো বাংলাও বলতে পারে, সেও বলতে পারে, তো তারা হিন্দু জাতীয় বলে হচ্ছে না। সুতরাং আমার কথা হচ্ছে, যেসব টানাপোড়েনটা চলছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে, সেই ইস্যুগুলো যখন নির্বাচিত সরকারের সাথে কাজ করবে বলেছে, ভারত বরাবরই বলেছে, তখন প্রধানমন্ত্রীর সাথে একটু কথা বলা উচিত ছিল। যাই হোক, আমরা স্বাধীন দেশ ঠিক আছে মানি, কিন্তু তারা তো বড় দেশ, আমরা ছোট দেশ। আমাদের তিন দিকেই তারা প্রতিবেশী। তিন দিকেই তারা। আমার বড় ভাই তো ছোট ভাইকে ডাকে, ধরেন এভাবেই ধরেন বড় ছোট। কিন্তু মুশকিল হচ্ছে কি, তারা আপনি দেখেন 28টা প্রদেশ আছে আর 8টা কেন্দ্রীয় শাসিত সরকার আছে, কেন্দ্রীয় শাসিত ব্যবস্থাপনা আছে। এখানে তারা কিন্তু এই দক্ষিণ এশিয়ার একটা দেশের সাথে ভালো সম্পর্ক রাখতে পারে না। তাদের পররাষ্ট্র নীতির অপারেশনাল পার্টটা আমার কাছে একদমই গ্রহণযোগ্য না। কারণ তারা দেখেন মালদ্বীপ থেকে পর্যন্ত উঠে আসছে, আর আমরা তো 18 কোটি জনগণের দেশ। ধরেন আমাদেরও দরকার, আমাদের স্বাধীনতা যুদ্ধেও তারা সহযোগিতা করেছে। আমরা তো ইচ্ছে করলে প্রতিবেশী ঠেলে সরাতে পারবো না, আমরা সম্পর্ক চাই, কিন্তু তারা তো সম্পর্ক করতে চাচ্ছে না। তারা চায় যে এমন একটা সরকার থাকুক ভারতের অনুগত থাকবে, ওই কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মতো থাকবে। তো এটা তো স্বাধীন দেশ, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, এটা তো আমরা, এটা স্বাধীন দেশ, স্বাধীন দেশে মর্যাদা দিয়ে তারা আলোচনা করুক। আমার মনে হয় যে সমস্যাগুলো আছে সেটা সম্ভব। ধরেন এখন যে পুশিং হচ্ছে, সেখানে তো ভারত বাংলাদেশ দুটোই জাতিসংঘে অনুস্বাক্ষরকারী, তাহলে সেখানে তো প্রসেস আছে। ভারত বাংলাদেশও তো এখানে স্বাক্ষর করছে। তো সুতরাং এখানে তো কিভাবে একটা সীমান্তের ঝামেলা এটা মীমাংসা করার তো প্রসেস আছে, সেটা না করে যাক ধরে মাঠের ভিতরে ফেলে দিচ্ছে। এটা হলো কেমনে? পাকিস্তানের সাথেও তো বর্ডার আছে, কোনোদিন একটা তো মাইরে সাহস পায় না, কারণ ওরা বোমালা, এরাও বোমালা, এটা করে না আমরা। কিন্তু আমাদের তো ঠিকই বিজিবি দেখেন ঠিকই ঠেকায় রাখছে। এই জন্য আমি বলছি যে ভারত থেকে আমার মনে হয় একটু খোলাসা করে আলোচনা করলেই আমরা কিন্তু সম্পর্ক উন্নয়নের জন্য। আগের যে ভারতের যে ব্যাপারটা ছিল যে গত 16 বছরে
ভারতের আধিপত্যবাদী যে আচরণটা ছিল সেটা বাদ দিয়ে বন্ধুত্বপূর্ণ আচরণে ফেরত আসতে হবে। বিষয়টা হলো যে তাদের ইচ্ছা করতে হবে, তাদের ভিতরে পররাষ্ট্রনীতিতে পরিবর্তন এটাই হতে হবে। একটা দেশের সরকারকে অনুগত করে লাভ নাই, সবাই অনুগত হবে না, কিন্তু সবাই ধরেন জিয়াউর রহমান অনুগত হয় নাই, হ্যাঁ, তারেক রহমান অনুগত হয় নাই এবং তাকে অনুগত করা দেবে না। ব্লাড তো বেগম খালেদা জিয়ার ছেলে, জিয়াউর রহমানের ছেলে, সে তো অনুগত হবে না। তাকে যদি অনুগত করতে চায় সে তো বাংলাদেশের জনগণ কিন্তু মুক্তিযুদ্ধ করে স্বাধীন। আমার কথা যে জনগণ টু জনগণ সম্পর্কটা করুক। ধরেন এই যে বন্যা হলো, বর্ষা হলো, পানিতে ডুবে গেছে, মরিচের দাম 400 টাকা কেজি হয়েছিল, ভারত থেকে আসছে না, ভারত ইম্পোর্ট করছে না, তাদের স্বার্থের জায়গায় কিন্তু ঠিকই আছে। আমরাও বেনিফিটেড হয়েছি, তারাও বেনিফিটেড হয়েছে, সমস্যা নাই। আবার ধরেন এই যে 7 সিস্টারের কয়েকটা প্রদেশে আমি গেছি, সেখানে আমাদের দেশের কয়েকটা কোম্পানির পণ্য একদম ইউরোপিয়ান পণ্যের জন্য মতো করে তাদের ওখানে চাহিদা, কিন্তু ডাম্পিং অ্যান্টি ডাম্পিং ট্যাক্স দিয়ে আটকায় রাখে। হ্যাঁ, সুতরাং আমার কথা হচ্ছে আমাদের দেশ ছোট, আমাদের প্রোডাকশনও অল্প, কিন্তু ওপেন ছেড়ে দেখ না। আমার মার্কেট পণ্য মার্কেট পাইলে পাবে, না পাইলে না পাবে। আমাদের যেটা প্রয়োজন সেটা ভারত থেকে আনবো, আমাদের চীন থেকে। এখন তো দেশের অভাব নাই, তো বিশ্বায়নের যুগে কোনো দেশ কিন্তু এটা বুঝতে হবে, ভারতকে বুঝতে হবে। বিশ্বায়নের যুগে মালদ্বীপ থেকে উঠে আসছে। আমি নেপালে গেছি, কাঠমান্ডু গেলে আমি তো ভারত এবং কাঠমান্ডু যে আলাদা এটা বুঝতেই পারি নাই, সেই কাঠমান্ডুর সাথেও এখন সম্পর্ক নাই। সুতরাং আমি এই জন্যই বলবো যে ভারত আমাদের বাংলাদেশ একটা স্বাধীন দেশ মর্যাদা দিয়ে কথা বলুক, সমস্যার সমাধান হবে। আর আমরা আজকের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে। হেরে যাবে যেন জামাত জোট, কেন প্রেসিডেন্ট নির্বাচনে যাচ্ছে? যদি আপা কিছু বলতেন প্রথমে। না, এটা না হেরে যাবে জেনেও এই কথাটা, এটা হয়তো বা এরকম একটা হচ্ছে ডেমোক্রেটিক প্র্যাকটিসে যে কেউ দাঁড়াতে পারে, যেহেতু এটা নতুন। এর আগে তো কখনো প্রেসিডেন্ট ইলেকশনটা এভাবে হয়নি, যেটা এভাবে প্রসেসে আছে। আমি যত শুনেছিলাম বিএনপিও তো 2টো ফর্ম তুলেছিল, তাই নয় কি আজিজ ভাই? দুটোই হয়তো একটা মিস হবে, আর একটা ক্যান্ডিডেট একটাই হবে। না, কিন্তু ফর্ম কিন্তু 2টো তুলেছিল। হ্যাঁ, অনেক সময় নমিনেশন ইলেকশন করলে 3টা ফেলেন না, তারপরে তুলে ফেলে তারপরে তুলে ফেলে না, বাতিল হলে যদি একটা বাতিল হয়, একই নাম হলে 3টে একটা টিকবে।